শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব, চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে এই 1 ঘন্টা সব ধরনের আপডেট আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেছেন, আগের পরীক্ষার ভিত্তিতেই মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে সবাই উঠবে, তবে শিক্ষার্থীদের দুর্বলতা জানতে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, 1 মাসের সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হচ্ছে। টিভি, অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে এই সিলেবাসের কার্যক্রম চালানো হবে। কারিগরিতে শিক্ষার্থী কম, তাই পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করেই নেওয়া হবে পরীক্ষা। আর শেষ বর্ষের সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না বলেও মন্ত্রী জানিয়েছেন। কতদিনে মূল্যায়ন, কতদিনের ফলাফল, এটি প্রতি সপ্তাহে তারা অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে, সেগুলো ধারাবাহিকভাবে মূল্যায়ন হয়ে যেতে থাকবে। আর এখানে ফলাফলের তো কোনো বিষয় থাকছে না, এবং তার মাধ্যমে আমরা যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য হয়তো বা মানে যেটিকে যেই রিস্কটুকু নেওয়া সম্ভব, সেরকম একটা অবস্থায় যদি যায় তখন আমরা খুলতে পারবো। প্রাথমিক মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। কেউ বলছেন পরীক্ষা হলে ভালো হতো, আবার অনেকেরই মতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা পড়াশোনা বাসায় বাবা আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের পড়াশোনা করিয়েছে, যার ফলে আমরা পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি ছিলাম। আমাদের বাচ্চাদের স্বার্থটাই আগে, তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে এখানে, সেদিক থেকে বিবেচনা করে তার ঘোষণাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। স্বাভাবিকভাবে এটার হয়তো আমরা খুব একটা খারাপ প্রভাব যদি আমরা নাও দেখি, দীর্ঘ মেয়াদি একটি খারাপ প্রভাব আসতে পারে। পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে যে এদের পরীক্ষা ছাড়াই পাস দেওয়া হবে, এটা উচিত হয়নি। এরা সর্বশেষে জানানো উচিত ছিল, তাহলে বাচ্চারা পড়াশোনার সাথে জড়িত থাকবে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে 1 নভেম্বর থেকে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুল রক্ষা জাতীয় কমিটি। দাবি না মানলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। সকালে প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করে জানিয়েছেন, মার্কেট, সিনেমা হল, ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও কিন্ডারগার্টেন খুলে দেওয়া হচ্ছে না। সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া অন্য কারো কথা বিবেচনা করে না বলে অভিযোগ করা হয়। সাময়িক ক্ষতি মেটাতে 10,000 কোটি টাকার সহায়তাও দাবি করে কিন্ডারগার্টেন স্কুল রক্ষা কমিটি। আমাদেরকে অনুমতি দেয়, প্রয়োজনে আমরা সপ্তাহে একটি করে ক্লাস এনে 1 সপ্তাহের পড়া বাচ্চাদেরকে দিয়ে পরবর্তী সপ্তাহে সেটা আমরা তাদের কাছ থেকে আদায় করে নিতে পারবো। এইভাবে হলেও যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়। এই স্কুলগুলি যদি টিকিয়ে রাখতে হয়, বাড়িওয়ালাদেরকে আমাদের মেনটেনিং করতে হবে, টিচারদেরকে আমাদের ধরে রাখতে হবে, তারা অভিজ্ঞ টিচার। আমরা নতুন করে টিচার নিয়েই একটা স্কুল চালাবো, এটা কিন্তু আসলে আমাদের অনেক সময় বিব্রত করবে। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন এবং হত্যা অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এসআই হাসানকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। দুপুরে বন্দর ফাঁড়ির 2 আইসি হাসানকে পুলিশ লাইন্সে নেওয়া হয়। তার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগও রয়েছে। তদন্ত কমিটি আসার আগেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পরিবর্তন করা হয়। রাজধানীর আড়তে আজও আলুর কৃত্রিম সংকট। নতুন করে গতকাল 35 টাকা দর বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ব্যবসায়ীদের দাবি, হিমাগারে দর কমলে তার সুফল পাবেন ভোক্তারা। আজ কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা দরে, পাইকারিতে 40 থেকে 42 টাকা। ব্যবসায়ীরা দাবি করছেন, আগের বাড়তি দরে কেনা আলুর চালান শেষ হলে দাম কমবে। আরও বলছেন, দাম নিয়ন্ত্রণে আনতে হলে বাজারে সরবরাহ বাড়াতে হবে। আমার বয়সে আমি এত দাম আলুর দেখিনি কখনো। দোকান বন্ধ, খুচরো দিয়ে দোকান আছে 45 টাকা কেজি চাই। কোনো দোকানেই আলু নাই বা আলুর লোকজন নাই, বেচার লোক নাই। এটা তো আমাদের ক্ষমতার বাইরে। বেচতে 40-42 টাকা বেচতেছে। আলু তো আসতেছে না, আসলে আমরা বিক্রি করবো, আমরা এখান থেকে এখানে বিক্রি করি। আমদানি কম, আমদানি হতে 4 দিন সময় লাগবে। মার্কেট আমাদের 4 দিন বন্ধ ছিল। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সরকার নির্ধারিত দামের বাইরে আলু বিক্রি করলেই ব্যবস্থা নেওয়া হবে। সকালে বাজার তদারকিতে গিয়ে এসব কথা বলেছেন সংস্থার উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। জানিয়েছেন, ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতেই দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের জিম্মি করে দাম বাড়ানো হলেই ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি কৃত্রিম সংকট তৈরির জন্য অনৈতিকভাবে মজুত করে, তাহলে তার বিরুদ্ধে আছে আইনি ব্যবস্থা।
রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। 25 টাকা দরে একজন সর্বোচ্চ 2 কেজি আলু কিনতে পারছেন। একই সাথে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, মসুর ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে টিসিবি। ডিলার প্রতি 300 কেজি আলু সরবরাহ করা হয়েছে। 150 জন আলু সংগ্রহ করতে পারছে। আলুর বাজারে নৈরাজ্য দেখা দেয় বাণিজ্য মন্ত্রণালয় ট্রাকের মাধ্যমে আলু বিক্রির এই সিদ্ধান্ত নেয়। কিছুটা উপকার তো হয়েছে, বাইরে দাম না এখানে তো একটু কম। বাইরে হলো আপনার 50 টাকা, এর আমরা দিলাম 25 টাকা। আজকে প্রথম দিন শুরু করেছি, আমাদের কাছে 300 কেজি আলু আছে। এটা আমাদের বরাদ্দটা বাড়বে। প্রথমে আমাদের সিদ্ধান্ত ছিল যে 1 কেজি করে হলে 300 মানুষ পাবে। এখন যেহেতু আমাদের কাছে পণ্যের অভাব নাই, অনেক পণ্য আছে, কালকে থেকে হয়তো আমরা আরও বাড়িয়ে দিব। এদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির কর্মসূচি কঠোরভাবে মনিটরিং করা হবে। দুপুরে সচিবালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী বলেছেন, দাম নির্ধারণ হয়ে যাওয়ায় শিগগিরই বাজার ঠিক হয়ে যাবে। অনেক বছরই 30-35 টাকা দাম হয়। 30-35 টাকা হলে মানুষ এটা কিছু মনে করবে না, কিন্তু ওরা যে 50-55 টাকা আদায় করে এটা কোনো ক্রমেই এই 25টা নিশ্চিত করতে হবে কি বাজারে যাতে 25টা পাওয়া যায়। আমরা চেষ্টা করবো আপ্রাণ, ওরা সবাই প্রমিস করছে। দর্শক দেখতে পাচ্ছি সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আমাদের সাথে যুক্ত আছেন, কারণ শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আর এবারে করোনার পরিস্থিতিতে আয়োজনে নানা বিধিনিষেধ আছে, সেই বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। বোধন শুরু হয়েছে কিনা সেটি জানিয়ে দেবেন। এছাড়া আজ যেহেতু পূজার আনুষ্ঠানিকতা শুরুই হয়ে গেছে, ভক্তদের সমাগম কেমন দেখছেন? বৃষ্টি, বোধন শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং ঢাকের শব্দ, উলুধ্বনি এবং ধূপের ধোঁয়া সবকিছু মিলিয়ে আসলে বলতে হবে যে পূজার যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যে পুরোহিত আছেন তিনি কিন্তু এক এক করে তার যেই শ্লোকগুলো আছেন সেগুলো পড়বেন এবং মন্ত্রপাঠগুলো করবেন। মূল যে ঘটনা এই আজকের বোধনকে নিয়ে, তা হিন্দু ধর্মাবলম্বীরা যা বিশ্বাস করছেন অনেকটা এরকম যে রাবণকে বধ করার জন্য যেই দেবতারা ঘুমিয়েছিলেন তাদেরকে বোধন করে, অর্থাৎ জাগ্রত করে একটা বড় একটা সমাবেশ তারা করেন এবং সেখানে দেবীর যে অনুকম্পা, অর্থাৎ দেবীর প্রার্থনা করার মাধ্যমে কিন্তু দেবীর কাছ থেকে সম্মতি জ্ঞাপন করেন। এবং সেখান থেকেই কিন্তু রাবণ বধের যে মূল পরিকল্পনা, সেই পরিকল্পনা অর্থাৎ এটাকে বিহিত করা, রাবণের যে একটা অত্যাচার, সেই অত্যাচার থেকে সমগ্র বিশ্বমণ্ডল এবং স্বর্গকেও মুক্ত করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেন। এবং এই বোধন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পুরো প্রক্রিয়া শুরু হয়েছে এই পূজার। এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে যে স্তর ভেদে অষ্টমী, দশমীর আমরা যেই বিষয়গুলো জানছি, সেই বিষয়গুলো কিন্তু স্তরে স্তরে তাদের এই বোধন থেকেই পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনার আলোকেই কিন্তু দশমীতে যে মহাবিজয়া, সেই বিজয় অনুষ্ঠিত হয়। তো সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখানে যেই এবার করোনাকালীন কারণে আমরা দেখেছি যে মানুষের সমাগমটা কিছুটা কম রয়েছে এবং বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বলতে হবে যে এবারের যে আয়োজন, সেই আয়োজন থেকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করছেন যে এই পূজার মাধ্যমেই করোনা বধ হবে এবার। বৃষ্টি, ধন্যবাদ, বিস্তারিত জানিয়েছেন শান্ত। মার্কিনীদের স্বপ্ন হত্যার মিশনে নেমেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় এমন মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে গণমাধ্যমকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে অভিহিত করেছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের অভিযোগ, তার চরিত্র হরণের চেষ্টায় নেমেছেন ট্রাম্প। কাল টেনেসি অঙ্গরাজ্যের শেষ টিভি বিতর্কে অংশ নেবেন দুই প্রার্থী। বাইডেন নির্বাচিত হলে আপনাদের হতাশার মধ্য দিয়ে জীবন কাটাতে হবে, যা আগে কখনো দেখেননি। তার চিন্তা জনগণের উপর দ্বিগুণ, তিনগুণ, এমনকি 4 গুণ পর্যন্ত ট্যাক্স চাপিয়ে দেয়া। বাইডেন গোটা যুক্তরাষ্ট্রের স্বপ্নকে হত্যা করতে চায় এবং সেই কাজটাই করার চেষ্টা করছেন তিনি। এটা ট্রাম্প শিবিরের পুরনো কৌশল। মাঠের অবস্থা বুঝতে পেরে আমার ও পরিবারের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করছে তারা, কিন্তু জনগণ ঠিকই বুঝতে পেরেছে যে সব অভিযোগ ভিত্তিহীন। আমার একটাই অনুরোধ, সব জেনে শুনে ভোটাধিকার প্রয়োগ করুন। সাধারণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত যুক্তরাষ্ট্রের আদিবাসী জনগোষ্ঠী। আর এই নৃগোষ্ঠী মার্কিন জনসংখ্যার 3% হলেও ভোট দেওয়ার ক্ষেত্রে মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার। আসন্ন নির্বাচনে ভোটার হতে পারেননি এই জনগোষ্ঠীর প্রায় 12 লাখ মানুষ। ভাষা সহ নানা অধিকার থেকেও বঞ্চিত এসব নেটিভ আমেরিকান।
There's an invisibility problem. এমন বহু সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা আদিবাসী গোষ্ঠীর সদস্যরা। এসব সংকটের সমাধানে কোনো আলোচনার উদ্যোগই নেওয়া হয় না, যেন এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। By any means. You live on a Navajo Indian reservation. আমরা যারা নাভাহো গোষ্ঠীর সদস্য আছি তাদের ভাষা নিয়ে খুবই ঝামেলায় পড়তে হয়, কারণ অনেক বয়স্ক মানুষই নাভাহো গোষ্ঠীর নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। তাই অনেক সময় প্রয়োজনীয় চিঠি বা তথ্য তারা পান না, ফলে বহু মানুষ ভোটারও হতে পারেন না। Navajo speaks the traditional language. দেবী দুর্গার বেশে দাঁড়িয়ে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্পকে বধ করছেন কমলা হ্যারিস। দুর্গার বাহন সিংহের মুখে মার্কিন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ফটোশপ করা এমন ছবি নিয়ে তোলপাড় চলছে। এই ছবিটি টুইট করে বিতর্ক তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিস। আর এই ছবি দেখে ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলো সমালোচনার মুখে আপত্তিকর ছবিটি সরিয়ে নেন মিনা। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবরে বৃষ্টির বাধা পেরিয়ে চলছে নাজমুল একাদশ ও তামিম একাদশের ম্যাচ, যেখানে টস জিতে ব্যাট করছে নাজমুল একাদশ এবং ডাবল লেগের আসরে 5টি ম্যাচ শেষ হলেও কেউই চূড়ান্ত নয় ফাইনালিস্ট হিসেবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের উপর নির্ভর করছে কারা খেলবেন টুর্নামেন্টের ফাইনাল। পয়েন্টে পিছিয়ে থাকলেও এক ম্যাচ কম খেলে মাহমুদুল্লাহ একাদশের থেকে রান রেটে এগিয়ে রয়েছে তামিমের দল। তাই স্বল্প ব্যবধানে জয় পেলে নাজমুল একাদশের সাথে ফাইনাল খেলবে তারা। প্রথম লেগে তামিমের দল 42 রানে হারিয়েছিল নাজমুলের দলকে। বিয়ে করেছেন নারী ক্রিকেটার সানজিদা ইসলাম। গায়ে হলুদের পোশাকেই ব্যাট হাতে মাঠে ফটোশুট করেন সানজিদা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলেও সেই ছবিটি শেয়ার করা হয়। আইসিসির পাশাপাশি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোতেও আপ করা হয় সানজিদার এই অভিনব ফটোশুট। সানজিদা বিয়ে করেছেন রংপুরের প্রথম শ্রেণীর ক্রিকেটার মিম মোসাদ্দেককে। আর গত শনিবারই মোসাদ্দেকের সাথে গাঁটছড়া বাঁধেন সানজিদা। হলুদের ছবি তোলা হয় রংপুর স্টেডিয়ামে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঘোষিত কমিটির বিষয়ে আপত্তি থাকলে গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী নেতাকর্মীরা দলীয় ট্রাইব্যুনালে অভিযোগ জানাবেন, তখন ট্রাইব্যুনাল সেগুলো যাচাই বাছাই করেই নিষ্পত্তি করবে। জেলা ও মহানগর কমিটি যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির কাছে নির্বাচন মানেই সংঘাত, তাই নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করছে। ঘোষিত কমিটির কোনো বিষয়ে কিংবা আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের আওতা অভিযোগ থাকলে নেতা কর্মীরা অভিযোগ দিতে পারে। গণতন্ত্রের মুখোশে দেশে একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে তিনি বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি বাদে সবগুলোতেই ক্ষমতাসীনরা জবরদখল করে জিতেছে। নির্বাচন কমিশনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এখন তো একটা বিশেষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো পাওয়ারও নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে ঠেকানোর চাইতে বড় বেশি দরকার তাদেরকে ঠেকানো, তাদেরকে ঠিক করা। আর আওয়ামী লীগের তো নমিনেশন পাইলেই হয়ে গেল, আর কিছু দরকার নেই। তো এখানে আপনি প্লুরালিটি কোথায় পাচ্ছেন? গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামালকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন দলটির একাংশের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি, ডক্টর কামাল হোসেন এবং রেজা কিবরিয়া দলে গণতন্ত্রের চর্চা করছে না, খুব শিগগিরই তাদেরকে নোটিশ দেওয়া হবে। সুব্রত চৌধুরী বলেন, শোকজের পরে জবাবে সন্তুষ্ট না হলে ডক্টর কামাল ও রেজা কিবরিয়াকে বহিষ্কার করা হবে। সভাপতি হোক আর একজন সদস্যই হোক, উনি যদি গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তার ব্যাপারে যা ব্যবস্থা নিতে হয় আমাদের গঠনতন্ত্রেই আছে। কেন্দ্রীয় কমিটির 2/3 সদস্যের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা যায়। রাজনৈতিক ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কারণে শ্রদ্ধেয় ডাক্তার কামাল হোসেনের বিষয়েও গঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আগামী বছর থেকে বিজেএমসির বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো
পিপিপির মাধ্যমে লিজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর। দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করে মন্ত্রী বলেছেন, আগামী মাসের মধ্যেই বিজিএমসির বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। এ পর্যন্ত 8টি পাটকল শ্রমিকদের পাওনা বাবদ 1790 কোটি টাকার বেশি অর্থ তাদের বুঝিয়ে দিয়েছে সরকার। নদী সেচ প্রকল্পের আওতায় পাম্প ক্রয়ে প্রায় 34.5 কোটি টাকা আত্মসাতে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা ইঞ্জিনিয়ার্সের এমডি চেয়ারম্যান সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক শহীদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় বলা হয়েছে, মৌলভীবাজারের মনু নদী সেচ প্রকল্পে সরকারের 34,42,17,196 টাকা আত্মসাৎ করার অভিযোগের সত্যতা মিলেছে। মূল্য যাচাই না করে প্রাক্কলন প্রস্তুত না করার কারণে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে, যার ফলে ঠিকাদারকে অধিক মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং সেই সুযোগ সৃষ্টি করে অতিরিক্ত মূল্য প্রদান করা হয়েছে। খাদ্য ভাতা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা। এতে পণ্য খালাসে অচলাবস্থা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে পণ্য খালাস বন্ধের পাশাপাশি সারা দেশের নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। লাইটার জাহাজ চলছে না, অয়েল ট্যাঙ্কার কিংবা বাল্কহেড কার্গো চলছে না এবং একই চিত্র দেশের অন্য ঘাটগুলোতেও। গতকাল মতিঝিলে BIWT এর অফিসের শ্রমিক এবং নৌ মালিকদের বৈঠকে 11 দাবির মধ্যে 10 বিষয় সমাধান হলেও খাদ্য ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তো আমরা মালিকদের আগেও বলছি যে আমাদেরকে ছাঁটাই করে দাও বা তাদের সম্পদ তারা বুঝে নিয়ে যাক, বারবার বলছি, তাহলে আমাদের কেন মিথ্যা আশ্বাস দিচ্ছে? আমাদের একই কথা, আমাদের 11 দফা আমাদের খাদ্য ভাতা দিতে হবে। লেবার ডাইরেক্টর আশ্বাস দিয়েছে ফিরে পুনরায় বৈঠক আসবে, বৈঠকের সমস্যার সমাধান আসবে। 24 ঘন্টায় আবারও 6,200 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 3,81,000-এর বেশি। এর ফলে বিশ্বজুড়ে করোনা মহামারীতে মৃতের সংখ্যা 11,29,000 ছুঁয়ে মোট আক্রান্ত 4,10,00,000 মানুষ। মঙ্গলবার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। নতুন করে 900-র বেশি প্রাণহানির পরে দেশটিতে মৃতের সংখ্যা 2,26,000 ছাড়িয়েছে। 7 শতাধিক মৃত্যু হয়েছে ভারতে এবং সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের ঊর্ধ্বমুখী বিস্তার অব্যাহত রয়েছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যে। কোভিড-19-এর ভ্যাকসিন গবেষণায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাইলফলক। দ্রুততম সময়ে টিকার কার্যকারিতা জানার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের ভাইরাসের সংস্পর্শে নেবেন ব্রিটিশ গবেষকরা। $4.5 কোটি বিনিয়োগে এই প্রকল্প হবে, যদিও এতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েই উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আমি চাই এই মহামারী শেষ হোক। এই পরীক্ষায় অংশ নিতে পেরে যদি যন্ত্রণার অবসানে এতটুকু অবদান রাখতে পারি, তাহলে এর অংশ হতে চাই আমি। মানবজাতির কল্যাণে এটা খুব বেশি কিছু নয়। মহামারী শেষ হওয়ার আগে সুনিশ্চিত প্রতিষেধক আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ ধরনের ট্রায়ালের মাধ্যমে কোভিড সংকটের দ্রুত সমাধান সম্ভব বলে আমি মনে করি। কোটি মানুষের দুর্ভোগ শেষ হবে। নির্দিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটির নজরদারি থাকতে হবে, যেন সব ঝুঁকি জেনে স্বেচ্ছায় রাজি হলে কেবল এতে অংশ নেবেন ভলান্টিয়াররা। তাদের স্বাস্থ্য ঝুঁকি যেন ন্যূনতম থাকে তা নিশ্চিত করতে হবে, কারণ এমন এক ভাইরাসের সংস্পর্শে এই মানুষগুলোকে নেওয়া হবে যার কোনো চিকিৎসা নেই। বর্ষাকালে তিস্তার পানি ধরে রাখতে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট প্রায় চূড়ান্ত। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, অর্থনৈতিক সম্পদ বিভাগ ERDর ছাড়পত্র পেলেই দরপত্র আহ্বান করা হবে। অবশ্য তিস্তা চুক্তি বহুদূর এগিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মার প্যাচে এখনো হয়নি সেই বহুকাঙ্ক্ষিত তিস্তা চুক্তি। তাই বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। বর্ষাকালে উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারের জন্য নতুন প্রকল্প নিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। 8,200 কোটি টাকার এই প্রকল্পে অর্থায়ন করতে চায় চীন। তবে এর কারণে তিস্তা চুক্তির গুরুত্ব কমবে না বলেও মনে করে পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। এটা একদম শেষ ফাইনাল পর্যায়ে এটা চলে এসেছে। সব কিছুই আমাদের তৈরি আছে, শুধু আমরা টেন্ডার আহ্বান করব। এখানে 8,000 কোটি টাকা একটা প্রকল্প, 8,000 কোটি টাকা আমাদের পক্ষে DOB টাকা দিয়ে করা সম্ভব হবে না। চীন এগিয়েছে, তাদের সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্ট হয়েছে, কিছু তারা এগিয়ে আছে। এটা তিস্তা চুক্তির বিকল্প নয়। তিস্তা চুক্তির কাজ তিস্তা চুক্তি করবে, আর এটার কাজ করবে। দুটোকে পরিপূরক করা যেতে পারে, কিন্তু তিস্তা চুক্তি ছাড়া
শুকনো মৌসুমে এই প্রকল্পে পানি বাড়ার কোনো কারণ নেই। রাজধানী নিউ মার্কেট এলাকায় বলাকা চাঁদনী চক শপিং কমপ্লেক্সে আগুন লাগে দুপুরে 3 ঘন্টার চেষ্টায় সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুপুর 1টার দিকে মার্কেটের নিচতলায় ক্রিসেন্টের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে গোডাউনে চামড়ার তৈরি জুতা এবং কাগজের কার্টন থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লাগে আর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। দেখছি প্রথমে আমি ধোঁয়া দেখছি, তখন সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেছে, উপরে গেছি এসি করতে মানে অফ করার জন্য, তারপরে স্পেস দেখি নিচে আসছে, দেখি ভিতরে লেগে গেছে আগুন। এই ইলেকট্রিক তারগুলা দেখেন আপনারা এখনো দেখতে পাবেন, আমাদের নির্দেশনা থাকবে যে কেবল ট্রের মধ্য দিয়ে ইলেকট্রিক কেবলগুলো থাকবে যাতে এটা সিকিউর থাকে, কিন্তু সেটা ছিল না। আর আমরা এখানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র বা এমন কিছু কেউ পাইনি। ঢাকার জলাবদ্ধতা নিরসনের তড়িৎ কোনো সমাধান সম্ভব নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তাই সমাধান করা হবে বলে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুল তাপস জানিয়েছেন। সকালে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুরাতন জেলখানা এলাকার খোলামেলা স্থান, খেলার মাঠ সংরক্ষণের নির্দেশনা দেন। সেখান থেকে ধুলাইখাল এলাকায় পরিদর্শন করেন মেয়র। বলেছেন ওয়াসার তত্ত্বাবধানে থাকা বদ্ধ খালটি কর্পোরেশনকে দেওয়া হলে সেটিরও সংস্কার করা হবে, দেওয়া হবে হাতির ঝিলের মতো রূপ। জলাবদ্ধতা নিরসন তড়িৎ গতিতে সম্ভব না। আমরা যে মহাপরিকল্পনা প্রণয়ন করছি সেটার আওতায় আমরা জলাবদ্ধতা নিরসনের ব্যাপক কার্যক্রম হাতে নিচ্ছি এবং সেখানে এই পানি নিষ্কাশনের যে খালগুলো রয়েছে সেই খালগুলোর নিয়ন্ত্রণে নেওয়া অত্যন্ত আবশ্যক। সে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। 25 অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা। আত্মসাতে টাকা উদ্ধার করে দিতে দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন পিকে হালদার। সেটি শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি একক বেঞ্চ এই আদেশ দেন। পিকে হালদারকে গ্রেফতারে পুলিশ মহাপরিদর্শকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। পিকে হালদার উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া হবে। রাজধানীর বকশীবাজার এলাকায় পাইকার মার্কেটে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে অভিযান চালিয়ে জনসন বেবি পাউডার সহ বেশ কিছু নকল প্রসাধনীর সন্ধান পাওয়া যায়। একই সাথে নামি দামি সব ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ চকলেটও পাওয়া যায়। দোকানিরা সব ভেজাল পণ্য কম দামে কিনে এনে বেশি দামে বিক্রি করে। আর ভেজাল পণ্য বিক্রি ও মজুতের দায়ে 4 জনকে আটক করা হয়, সেই সাথে অর্থ জরিমানাও দেওয়া হয়। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে খুনের রহস্য উদ্ঘাটনের খবর জানিয়েছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরেই ভাই ভাবি তাদের 2 সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে অভিযুক্ত রায়হান। বিকেলে ব্রিফিংয়ে জেলা পরিষদের গোয়েন্দা শাখায় পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে বেকার ছোট ভাইকে বকাঝকা করতেন বড় ভাই শাহিনুর। এই ঘটনায় মাদকাসক্ত ছোট ভাই তার বড় ভাইকে হত্যার পরিকল্পনা করে। গত 14 অক্টোবর রাতে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে ভাইকে পরে ভাবি এবং তাদের 2 সন্তানকে হত্যা করে সে। নেপালের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ, তবে ফুটবলে ফেরাতেই মূল লক্ষ্য। জাতীয় দলের হেড কোচ জেমিদে এমনটাই বলছেন। 23 তারিখে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। জামাল ভুঁইয়া 29 তারিখ, কাজী ফিরবেন 28 তারিখ। অনুশীলন হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়ামে। নেপালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে শেখ জামাল ও কমলাপুর স্টেডিয়াম। বাংলাদেশে আসার 4 থেকে 5 দিনের পর নেপালের ফুটবলারদের করোনা টেস্ট করা হবে। একই পদ্ধতি অনুসরণ করা হবে বাংলাদেশের বিদেশি কোচদের জন্য। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে পারাটা বাংলাদেশের জন্য খুবই সৌভাগ্যের। যে কোনোভাবেই হোক আমরা মাঠে ফুটবল ফেরাতে চাইছিলাম এবং জাতীয় দল সেই সুযোগটি পেয়েছে। সামনের বছর আমাদের বেশ ব্যস্ত সময় কাটবে। প্রাথমিকভাবে পরবর্তী সময়ের জন্য আমার ফুটবলারদের ফিটনেস ধরে রাখাটাই মূল লক্ষ্য। The results are not the only target over here. Of course we play to win, we want to win, we have a deep desire to win. But we also have even deeper desire to have football back. I wish everyone best of health. দ্রুতই ঘোষণা আসতে পারে ফিফা ইউরোপিয়ান লিগের, যেখানে অংশ নিতে এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো বড় ক্লাবগুলো। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালির 18 ক্লাব নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতেই লিগ চালুর পরিকল্পনা করছে ফিফা, যেটি শুরু হতে পারে 2022 সালে। চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ভার্সন বলা হচ্ছে এই লিগকে। এবার ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। শ্রীলঙ্কান
প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাস্কার্স নামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তিনি আসছেন। এর মধ্যে তার দলের খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস গেইল। এছাড়াও দলের বিদেশি তারকাদের মধ্যে আছেন ওয়াহাব রিয়াজ, লিয়াম প্ল্যাঙ্কেট এবং নভিনুল হক। লঙ্কান তারকাদের মধ্যে কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নোয়ান প্রদীপদের নিয়ে শক্তিশালী দল গড়েছেন সালমান খান। প্যানেল পদ্ধতিতে নিয়োগের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা। আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে যান 15 জন আন্দোলনকারী। তারা বলছেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি আইনি জটিলতার কারণে প্রায় 4 বছর নিয়োগ বন্ধ ছিল। সরকারের সমন্বয়হীনতার কারণে আন্দোলনকারীদের চাকুরির বয়সও আর নেই, তাই দ্রুত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। যেহেতু আমরা 24 লাখ পরীক্ষার্থী থেকে 55,000 আমরা উত্তীর্ণ হয়েছি, অবশ্যই আমরা যোগ্য। প্রাইমারি স্কুলে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। পরিবারের বোঝা না হয়ে থেকে, দেশের বোঝা না হয়ে থাকে, আমাদের মরে যাওয়াটাই ভালো। পিছিয়ে পড়া জনগোষ্ঠী চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প করবে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লেক্সাস ডে। বেটার লাইফ হাসপাতালের সাথে যৌথভাবে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করার কথা জানিয়েছে এই প্রতিষ্ঠানটির সিইও নাজিম মাহমুদ। নিম্ন আয়ের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে মেডিসিন, গাইনি সহ বেশ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররাও এখানে চিকিৎসা দেবেন। নরসিংদীতে শারদোৎসব উপলক্ষে অসচ্ছল মণ্ডপ ও সৎকার সদস্যদের বিশেষ ও আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক। বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আর্থিক অনুদান দেন ফেরহানা কৌনাইন। অনুষ্ঠানে জেলার 12টি অসচ্ছল পূজা মণ্ডপ কর্মীদের বিশেষ অনুদানের 500 কেজি চাল ও সৎকার টিমের 20 সদস্যকে 5,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। সৌদি যুবরাজ সালমান মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাফিজ চেঙ্গিস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিস্ট্রিক্ট আদালতে এই মামলা হয়। অভিযুক্তদের তালিকায় আছেন যুবরাজের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন শীর্ষ সৌদি কর্মকর্তা। প্রায় 2 বছর সিনেমা নেই কিং খানের, অবশেষে এই অবসান হতে যাচ্ছে অপেক্ষার। চলতি বছরের নভেম্বরে কাজ শুরু করছেন শাহরুখ খান, সাথে থাকছেন দীপিকা এবং জন আব্রাহাম। সিনেমায় জনকে দেখা যাবে খলনায়ক হিসেবে। আর মুম্বাইয়ের আন্ধেরিতে শুরু হবে সিনেমার শুটিং। 2 মাস ধরে সিনেমার প্রথম রাত্রে শুটিং চলবে, আর এই 2 মাস কেবল শাহরুখ খানের অংশেরই শুটিং হবে। এরপরে চলবে নতুন বছর উদযাপনের ছুটি। তারপর জানুয়ারি মাসে শুরু হবে দীপিকা ও জনের অংশের শুটিং। সিদ্ধার্থের আগের সিনেমা ওয়ারের মতো এটাও হবে রিভেঞ্জ ড্রামা ধাঁচের সিনেমা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে সঙ্গে দিতেই শাহরুখ এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন। গত কয়েকদিন ধরে বি টাউনের অলিতে গলিতে ভেসে বেড়াচ্ছে রোহনপ্রীত সিং এবং নেহা কাক্কারের বিয়ের খবর। 24 অক্টোবরে 7 পাকে বাঁধা পড়বেন এই জুটি। এরপরে 26 তারিখ মোহালিতে বিয়ের রিসেপশন। এরই মধ্যে আসছে বুধবার মুক্তি পেতে যাচ্ছে নেহার নতুন গান নেহু দ্য বিহা। এই গানের ভিডিওতে প্রথমবারের মতোই একসাথে দেখা যাবে নেহা এবং তার হবু বর রোহনপ্রীত সিংকে। এর মাঝে আজ রোকা সেরেমনির ভিডিও শেয়ার করেছেন নেহা। এই ভিডিওতে একদম ট্র্যাডিশনাল পোশাকেই দেখা যায় নেহা রোহন জুটিকে। হাতে হাত ধরে অনুষ্ঠানের ভেন্যুতে দুজন প্রবেশ করছেন। আজকে সব খবর এখানে শেষ করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।